অভ্যুত্থানের ৬ মাস পর আকাঙ্ক্ষা প্রাপ্তি অপ্রাপ্তির নানা হিসাব নিকাশ। গণহত্যা বা দুর্নীতিতে জড়িত নয় এমন আওয়ামী লীগারদের ক্ষমা চাওয়ার আহ্বান। যারা গণহত্যায় বা দুর্নীতিতে অংশগ্রহণ করি না সমর্থক ছিলেন তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে। বিচারে সময় লাগায় আক্ষেপ শিক্ষার্থীদের, তবুও ধরে রাখতে চান ঐক্য। নতুন রাজনৈতিক দল গঠনে শুরু হলো জনমত সংগ্রহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। উপদেষ্টা থেকে দল অংশগ্রহণের সুযোগ থাকবে না। উপসচিব পদে পদোন্নতি প্রক্রিয়া সহ প্রশাসন সংস্কারে নানা প্রস্তাব কমিটির। উপজেলায় ম্যাজিস্ট্রেট আদালত ও বিভাগে হাইকোর্টের বেঞ্চ গঠনের সুপারিশ। রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করার অভিযোগ তারেক রহমানের। ফেনীতে র্যাবের ক্রস ফায়ারে নিহত যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার। আপনার মোহাম্মদ, আপনার নবীর মোহাম্মদ পয়দা করে দেন। আপনার দেওয়া ইসলামের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আপনার দেওয়া আহকামাতের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দিনের পথে চলার শপথ নিয়ে বাড়ির পথে মুসল্লিরা। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় বাতিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন সহ সব আসামি খালাস। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলা। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে মিলেমিশে একাকার হয় ছাত্র জনতা। রিকশা চালক, দিনমজুর, শ্রমিক, শিক্ষক, আইনজীবী, প্রবাসী, ব্যবসায়ী, এমনকি বেকার সবাই নেমেছিলেন রাস্তায়। সোচ্চার হয়েছিলেন সামাজিক মাধ্যমে। জনতার পক্ষে দাঁড়ান সেনা সদস্যরা, মাঠে নামেন সাবেক কর্মকর্তারা। আর আওয়ামী লীগের শাসনামল জুড়ে নির্যাতনের শিকার রাজনৈতিক দলগুলো হয়ে উঠেছিল আন্দোলনের অভিজ্ঞ ঢাল। ৬ মাস পর তাদের কথা শুনেছেন সহকর্মী আখলাকুস সাফা। রিকশার পাটাতনে ঝুলে আছে মাথায় পতাকা বাঁধা তরুণ কলেজ ছাত্র গোলাম নাফিজ। প্রতিবাদীর বুলেট বিদ্ধ দেহ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন একজন রিকশা চালক। শেষমেশ আর প্রাণে বাঁচাতে পারেননি নাফিজকে। সেই রিকশা চালক নূর মোহাম্মদ। অভ্যুত্থানের ৬ মাসে মানুষের এত দাবি আর অবরোধ দেখে বিরক্ত তিনি। এতদিন পাবলিক কইছিল, বুবার মুখে তালা মারা দিছিল, এর এটা লাগবে আর এটা লাগবে, কিন্তু তো তোমার তো আসল মূল কথা কইতো না, আমার পাতিলে ভাত শেষ, দাবির কোনো শেষ নাই। ইন্টারনেট শাটডাউন করে দেশে যখন চলছে হত্যাযজ্ঞ, তখন বসে থাকেননি প্রবাসীরা। প্রতিবাদী অবস্থান নেন দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। হুঁশিয়ারি দেন গণহত্যা বন্ধ না করলে কেউ আর রেমিটেন্স পাঠাবেন না। ৬ মাস পর তাদের কি হিসেব নিকেশ? দেশ যারা চালাচ্ছে সেখানে ভালো মন্দ মিলে কিছু লোক এসে গেছে, তারা সবাই যে ভালো করতে পারছে এটা মনে হচ্ছে না আর কি। প্রশাসনকে আপনার দিল্লি সাজান, আইন ব্যবস্থাকে দিল্লি সাজান, যেন মানুষ দেশে আইনের শাসন পায়, প্রশাসন যেন দেশের জন্য কাজ করে এবং দেশ যেন শান্তি শৃঙ্খলা ফিরে পায়। আন্দোলনকারীদের ওপর যখন নির্মম গুলিবর্ষণ, তখন জনতাকে রক্ষায় সামনে এগিয়ে আসেন কিছু সেনা সদস্য। কারফিউ ভেঙে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারাও। তাদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। সেনাপ্রধান, মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ৩ তারিখে যখন দরবারে ইয়াং অফিসাররা ওনাকে বললেন যে আমি কাকে গুলি করব, আমার ভাইরা তো ওদিকে দাঁড়ানো, তখনই উনি সিদ্ধান্ত নিলেন যে সেনাবাহিনী উইল নট ওপেন ফায়ার
অন আওয়ার নেশন, উইল বি উইথ দি পপুলেশন। এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যেভাবে মিছিল করলো, এটা আসলে পুরো দেশকে একটা শক্তি দিয়েছে। অভ্যুত্থান পরবর্তী 6 মাসে কি তার বিশ্লেষণ? যার কাজ তাকে করতে হবে। পুলিশের কাজ সেনাবাহিনী পারবে না, সেনাবাহিনীর কাজ পুলিশ পারবে না, ইন্টারিম গভর্নমেন্টের কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে না, পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ ইন্টারিম গভর্নমেন্ট পারবে না। নিরাপত্তা সিচুয়েশন, সিকিউরিটি সিচুয়েশন ঠিক করতে হবে। এখনও দোসররা অ্যাক্টিভ, ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে শক্ত হস্তে আমাদেরকে বা দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার রাজনৈতিক রোষানলের শিকার ডান, বাম, মধ্যম বা ইসলামপন্থী দলগুলো এখন রাজনীতিতে সক্রিয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বিশ্লেষণ, অভ্যুত্থান পরবর্তী কাজগুলো চলছে অনেকটাই ধীর গতিতে। সাবেক সরকারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে এবং তারা অনেক ক্ষেত্রে একটা অকার্যকর অবস্থা সৃষ্টি করছে। মানুষের প্রাত্যহিক জীবনের সংকটটা আরও বেড়ে গেছে এবং সরকারের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটা ঘাটতি আছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামের বিশ্লেষণ, মৌলিক ইস্যুতে এখনও অভাব সুদৃঢ় ঐক্যের। কথা বলতে পারছি, মানুষকে কাছে দিতে পারতেছি, মানুষকে আমাদের মেসেজ সুযোগ হচ্ছে। তো আমি মনে করি সমগ্র জাতির সাথে জামাত ইসলামী অলসো বেনিফিটেড। এই অবস্থাতে আমাদের সুদৃঢ় ঐক্য দরকার কতগুলো মৌলিক ইস্যুতে। আন্দোলনে শহীদ আর আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি বলছে, আগে দরকার জনতার সরকারের কাছে ক্ষমতার হস্তান্তর। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটা সরকার চালিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে, এটা সরকারও চায়, আমরাও চাই, জনগণও চায়। যদি এটা দেরি করে, বিলম্ব করে, অযথা, তাহলে কিন্তু একটা সময় জনগণ এটার প্রতিবাদ করবেই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জিনিসপত্রের দাম কমানো জনতার অগ্রাধিকার। সেই যেই দলই আসুক না কেন, আমার দেশের পতাকার আমি অসম্মানী করতে দিব না, অথবা আমার জীবন চলে গেলে জায়গা কিছু না। একটা ফুলের কলি বাঁচাইতে গেলে কত কষ্ট একমাত্র মা বাবাই জানে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যা ও দুর্নীতির সাথে জড়িত নয় এমন আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দ্রুত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বললেন, প্রয়োজনে তারা গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে রাজসাক্ষীও হতে পারেন। তবে অপরাধে জড়িত শীর্ষ নেতাসহ বাকি আওয়ামী লীগারদের ছাড় নেই বলে স্পষ্ট করেছেন উপদেষ্টা। জানান, আগস্টের আগে গণহত্যাকারীদের বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চান। জুলাই গণহত্যার পর অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটেছে 6 মাস। এর মাঝেই আবারও হরতালসহ নানা কর্মসূচি নিয়ে অনলাইন অফলাইনে সক্রিয় হচ্ছে দলটি। দাবি উঠেছে দলটির শীর্ষ নেতাদের বিচার দ্রুত কার্যকর করার। তথ্য উপদেষ্টা বলছেন, আগস্টের আগেই বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চান। বিচারের কার্যক্রমটাও এগোচ্ছে। আমরা আগস্টের আগে একটা বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চাই। তারা তো এখন গণহত্যার মামলার আসামি, তাদের বেশিরভাগ আসামি, তাদেরকে খোঁজা হচ্ছে, তাদেরকে গ্রেফতারের জন্যই চেষ্টা করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করবে বিচার ও রাজনৈতিক ঐক্যমতের উপর। বিচারটা আগে হবে, বিচার ট্রাইব্যুনাল কি সুপারিশ করে, যে দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যা কতটুকু দায়ী, এবং রাজনৈতিক দলগুলোরও মতামতের ভিত্তিতে আমরা আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত নিব যে আওয়ামী লীগ আসলে তার কোন আইনি কাঠামো দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই ছাত্রনেতা বলছেন, গণহত্যা দুর্নীতির সাথে জড়িত কোনো আওয়ামী লীগ নেতাকর্মী ছাড় পাবে না। তবে যারা এসব অপরাধের সাথে জড়িত নয়, শুধু সমর্থক, তারা সাধারণ ক্ষমা চাইতে পারেন। যারা সাধারণ কর্মী, যারা গণহত্যায় বা দুর্নীতিতে অংশগ্রহণ করি না সমর্থক ছিলেন, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে। মামলা থাকলে দ্রুত গ্রেফতার করা, নিজেদের আত্মসমর্পণ করা উচিত এবং প্রয়োজনে রাজসাক্ষী হওয়া উচিত। এটাই দেশের জন্য, জাতির জন্য এবং তাদের জন্য ভালো। তথ্য উপদেষ্টা বলেন, বিচারের রায় হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক চাপ জোরালো হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মত্যাগের পর 6 মাস পার করল বাংলাদেশ। 6 মাস খুব বেশি সময় নয়, আবার একদম কমও নয়। শেখ হাসিনাকে যে উদ্দেশ্যে হটিয়েছিল তরুণরা, তা বাস্তবায়নে কোন পথে আছে দেশ? তাদের চাওয়া পাওয়ার সমীকরণগুলো কেমন? এসব নিয়ে আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী লামিয়া তিথি। তারা জানিয়েছেন প্রাপ্তি, অপ্রাপ্তি আর আশা হতাশার অনুভূতি।
রংপুরে আবু সাইদের বুক পেতে দেওয়ার এই ভিডিও ফুটেজ নাড়িয়ে দিয়েছিল পুরো দেশ। এ দৃশ্যের পর আর আটকে রাখা যায়নি আবেগী বাঙালিকে। সোচ্চার হয়ে মাঠে নামে শিক্ষার্থীদের পাশে। আবু সাইদদের মিছিলে স্লোগান তুলতেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জাহিদ হাসান জয়। আবু সাইদ এখন ইতিহাস। পতন হয়েছে শেখ হাসিনার। 6 মাস পর কি ভাবনা আসছে জয়ের মনে? জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যার ইন্ধনদাতা, যারা গণহত্যার সাথে সংশ্লিষ্ট ছিল, তাদের বিচার সুনিশ্চিত করা। বিচার তো হচ্ছেই না, সেইভাবে বিচারের অগ্রগতি আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছিল প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে। এক পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল খালির পরিস্থিতি তৈরি হলে রাজপথে নতুন একদল তরুণ দাঁড়িয়ে যায় দাবি আদায়ে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যানারে দুর্বার আন্দোলন প্রবেশ করে নতুন মোড়ে। মীর মুগ্ধ সহ প্রাণ বিলিয়ে দেন অনেকে। তাদের ভাবনায় কি কাজ করছে এখন? যে আওয়ামী লীগ সরকার কখনো চিন্তাও করে না যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মাঠে নামবে। যে কারণে আমরা আন্দোলনে নামলাম, যে কারণে আমাদের এত শিক্ষার্থীরা প্রাণ দিল, এত আমাদের জনতা প্রাণ দিল, সে বৈষম্য আমাদের এখনো রয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে অন্যতম দুর্গ হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরও সেখানে প্রাণ দিতে হয় বহু ছাত্র জনতাকে। সেখানে সাধারণ আলেম সমাজের ব্যানারে অনেকের সঙ্গে পুলিশের গুলির মুখোমুখি দাঁড়ান মোহাম্মদ রিদওয়ান হাসান। চাওয়া যেন ইতিহাস থেকে মুছে না যায় এমন আত্মত্যাগ। আন্দোলন করার সময় কিন্তু আমরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, কিন্তু পরবর্তী সময় আমাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা প্রবণতা দেখা যায়। তো এগুলো আমাদেরকে সবচেয়ে বেশি হতাশ করে বর্তমান সময়ে, যে বিচারিক কার্যক্রমটা সবচেয়ে বেশি দ্রুত হওয়া দরকার ছিল। একটা ঘটনার প্রেক্ষিতে কি একজনকে ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেনি। চতুরতার সাথে 5 জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা। বিসিএস এর জন্য লাইব্রেরিতে পড়াশোনা থামিয়ে মাঠে নেমে আসেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 5 জুন বিকালবেলায় যখন আমরা দেখতে পেলাম যে 18 যে পরিপত্রটা সেটা বাতিল করা হলো, তখন আমি আসলে নিজে বিসিএস এর জন্য পড়াশোনা করছিলাম। এভাবে যখন 56% কোটা হয়ে যাবে, তখন দেখা যাবে বছরের পর বছর ঘুরেও সেই কাঙ্ক্ষিত চাকরিটি মানুষ পাচ্ছে না, আমিও পাবো না। আমরা প্রয়োজনে যদি একটা আন্দোলনে যেতে হয়, আমরা আন্দোলনে যাই, কিন্তু এই কোটাটা আমাদের অবশ্যই যৌক্তিক মাত্রায় সংস্কার করতে হবে। ফুঁসে ওঠা শিক্ষার্থীদের আলটিমেটামের তোয়াক্কা করেননি শেখ হাসিনা সরকার। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ যুবলীগ। ইন্টারনেট বন্ধ আর কারফিউ জারি অবস্থায় চলে নির্মম হত্যাযজ্ঞ। 6 সমন্বয়ককে তুলে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। মার্চ ফর জাস্টিস আর 9 দফার পর দ্রোহযাত্রা শেষে শহীদ মিনার থেকে আসে 1 দফার ঘোষণা। খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতন করতে হবে। আওয়ামী লীগের পতনের পর 6 মাস পেরিয়েছে। অন্তর্বর্তী সরকারের আছে 3 ছাত্র প্রতিনিধি। কতটা মিলেছে আন্দোলনের হিসাব নিকাশ? এই সরকার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। তবে আমাদের ছাত্র উপদেষ্টারা চেষ্টা করেছে, আমাদের অন্যান্য যারা উপদেষ্টারা রিফরমেশনের যে প্রস্তাবগুলো সামনে নিয়ে এসছে, এখন সেই জায়গায় দেখার বিষয় রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতে আমরা কতটা সেটিকে বাস্তবায়ন করতে পারি। যদি আমাদের এই মানসিকতার পরিবর্তন না হয়, আরও 5টা অভ্যুত্থান হবে, আরও 100 বছর পরে আমরা এই জায়গায় ঘুরপাক খাবো। শিক্ষার্থীদের এক ও অভিন্ন চাওয়া, ভালো থাকুক বাংলাদেশ, কোনো শাসক যেন আর না হয় স্বৈরাচার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানালো সংগঠন দুটির নেতারা। তারা আরও জানান, উপদেষ্টাদের মধ্যে কেউ দলে যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে। দুপুরে রাজধানীতে ছিল সংগঠনগুলোর সংবাদ সম্মেলন। সেখানে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। নতুন দল গঠনে জনমত সংগ্রহ করবে শিক্ষার্থীরা। আপনার চোখে নতুন বাংলাদেশ, অন্তত 1 লাখ মানুষের মতামত নেবে তারা। জুলাই গণ অভ্যুত্থানের 6 মাস পূর্তির দিনে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে।
সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন দলের নাম কি হবে, প্রতীক কি হবে তা ঠিক করবে জনগণই। তাদের পরামর্শের আলোকেই গড়ে তোলা হবে নতুন দল, যেখানে নিশ্চিত হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। নেতারা বলেন, ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও রাষ্ট্র কাঠামোতে তাদের দোসর ও চিন্তাভাবনা রয়ে গেছে। সেগুলো বিলুপ্তে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলাতক শেখ হাসিনার দেশবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ড প্রতিরোধের ঘোষণা দেন তারা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে এ বাংলাদেশে আর কখনোই হতে দেওয়া হবে না। হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয়, আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নতুন দলে তরুণদের প্রাধান্য থাকবে। সরকারের সাথে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা পর্যায়ের কেউ যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে। উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপর দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল কোনো নির্দিষ্ট মত কিংবা কোনো বংশের হবে না বলেও জানান নেতারা। সবাইকে একসাথে নিয়ে একটি আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত ও বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। অন্যদিকে সারা দেশে 4টি প্রাদেশিক সরকার ও রাজধানীতে সিটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে সত্যিকার অর্থেই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে। দুপুরে 2 সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণের পর একথা বলেন ডক্টর ইউনূস। সিরাজগঞ্জের চৌহালি থেকে আদালতে পৌঁছাতে মোবারক হোসেনের 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। বেশিরভাগ বিচার প্রার্থীকেই পাড়ি দিতে হয় এমন দীর্ঘ পথ, ফলে মূল হিসেবের বাইরেও খরচের লম্বা চাহিদা মেটাতে নিঃস্ব হন অনেকেই। বিচারিক সেবা মানুষের কাছে নিয়ে যেতে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত নেয়ার প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগ, আলাদা সচিবালয়, অপরাধীকে ক্ষমা করার একক ক্ষমতা রাষ্ট্রপতিকে না দেয়া সহ বেশ কিছু সুপারিশ করেছেন তারা। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 352 পৃষ্ঠার এই প্রস্তাবনা জমা দেয় কমিশন। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকরভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা 2টো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট। একই সময়ে প্রস্তাব জমা দেয় জনপ্রশাসন সংস্কার কমিশন। সারা দেশকে 4টি প্রাদেশিক সরকার, ঢাকা ও নারায়ণগঞ্জকে সিটি সরকারে বিভক্তের প্রস্তাব করা হয়েছে। উচ্চ পদে নিয়োগের জন্য আলাদা সুপিরিয়র ক্যাডার সার্ভিস গঠনের কথাও বলা হয়েছে, যেখানে 5% বিসিএস এর বাইরে নিয়োগ করা যাবে। এছাড়া 3টি আলাদা পিএসসি গঠন, উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া সংস্কার এবং জেলা প্রশাসক নামের পরিবর্তন সহ বেশ কিছু প্রস্তাব রয়েছে কমিশনের প্রতিবেদনে। স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয়। সেবা প্রদানের ক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে, যাতে ডিপার্টমেন্ট, জেলা এবং উপজেলা পর্যায়ে এই ক্ষমতাটা ডাইভেস্ট করা যায়। 25টি মন্ত্রণালয় এবং অধীনে ক্লাস্টার করে 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের এই 2 রিপোর্ট বাস্তবায়ন হলে হেনস্থা, অবমাননা ও অবজ্ঞা থেকে মুক্তি পাবে মানুষ, ফিরে পাবে সত্যিকারের অধিকার। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার, হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। আমরা সত্যিকার ভাবে
নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবো। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ঐক্যমতের ভিত্তিতে সব সুপারিশমালার জুলাই চার্টার রচিত হবে। ডিসিশন হবে যে কতটুকু রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে, কতটুকুটা করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। বিমানবন্দরে সেবা বৃদ্ধির জন্য আলাদা ইমিগ্রেশন সার্ভিস গঠন ও পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাসপোর্ট দেওয়ার সুপারিশও রয়েছে প্রস্তাবনায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনলাইনে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। এতে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে, এক্ষেত্রে বাংলাদেশি মিডিয়াকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। যে অনলাইনে ফ্যাসিস্ট শেখ হাসিনা লাইভে আসবে বা তাদের বক্তব্য নিউজ প্রচার করা, তো এই বিষয়ে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত এবং ভারত সরকারকে দায়িত্বশীল আচরণ করা উচিত, কারণ তাদের আশ্রয়ে থেকে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে। এটি সকল ধরনের শিষ্টাচার কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যদি এরকমটা হয় তাহলে এইটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে। সংস্কারের কথা বলে কিছু মানুষ নির্বাচনকে দীর্ঘায়িত করছে, এটি ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে, এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় যত বিলম্ব হবে দেশে সমস্যা তত বাড়বে। র্যাবের ক্রসফায়ারে 2016 সালে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর ও জুলাই অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সোনাগাজীতে অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত। এ সময় তিনি বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবে কিছু মানুষ সংস্কার করে সব রকম প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে, এটি ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলার উপর জোর দেন তারেক রহমান। বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার নিশ্চিতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুন গুম এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। দেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এই শপথ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলুমের রাজত্ব কায়েম করেছিল, সেই পরিস্থিতি থেকে ছাত্র জনতা দেশের মানুষকে মুক্ত করেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মানবিক দেশ গড়তে গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের দোসররা মাঝে মাঝে তারা যেন মাঠে নামতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনে শহীদ ও আহতদের স্বজনরা। শহীদদের জাতির কাছে চিরস্মরণীয় করে রাখতে জামাত যে কাজ করেছে তার প্রশংসা করেন বক্তারা। তবে 6 মাসেও ছাত্র জনতার আন্দোলন দমনে চালানো নৃশংসতার বিচারে অগ্রগতি না থাকায় ক্ষোভ জানান তারা। বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী, কোনো পতিতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে। শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না। বাংলাদেশে বিচার হতে হবে। আমি মনে করি
জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে, পথপ্রদর্শক, রাহবার। এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, শহীদরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, তাই আন্দোলনের অংশীজন রাজনৈতিক দলগুলোর এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে শহীদদের আত্মা কষ্ট পায়। যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি করে কেউ করবেন না। যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। একটি মানবিক বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান জামাত আমির। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর ১২টার কিছু পরে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় আধ ঘণ্টা। অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। দেশ জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় চোখের পানি ফেলেন আগতরা। আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাক্তির, আল্লাহর দরবারে বান্দার ফরিয়াদ, সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা। চোখের জলে মহান আল্লাহর কাছে গুনাহ মাফের আকুতি লাখো মুসল্লির। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের এই আখেরি মোনাজাত শুরু হয় দুপুর ১২টা ১০ মিনিটে, চলে প্রায় আধ ঘণ্টা। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের। বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্ব ইজতেমায়, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা সবাইকে দিনে আমল করার তৌফিক দান করুক। আগামী বাংলাদেশ যেন এক পক্ষ না হয়, সবার বাংলাদেশ হয়। আমরা বিশ্ববাসীর জন্য সবার জন্য দোয়া করব। যেখানে আল্লাহর কাছে আমি চাই আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমি যেন শিখে দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি। ক্ষমা আল্লাহর রহমত, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই গত কয়েকদিন এখানেই মেহনত করে গেছেন ইজতেমায় আগতরা। এখান থেকে অর্জিত শিক্ষা কাজে লাগাতেই ছড়িয়ে পড়বেন প্রত্যন্ত অঞ্চল সহ দেশে বিদেশে। আর আত্ম উন্নয়নের পাশাপাশি কল্যাণকর সমাজ গঠনেও ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ইজতেমায় আগতদের। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। রেল কিংবা সড়কপথ, দুচোখ যতদূর যায় কেবলই জনস্রোত। ট্রেনগুলোই নেই তিল ধারণের ঠাঁই। আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লিদের ঢল ছিল পথে পথে। বাড়তি ভাড়ায় মুসল্লিরা পড়েছেন ভোগান্তিতেও। ঝক্কি ভোগান্তি সব ভুলে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেয়ার প্রশান্তিকেই বড় করে দেখেছেন মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষ, ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের ঢল তখন যার যার গন্তব্যে। প্রথম দিকে ময়দান থেকে বের হন কাছাকাছি এলাকা থেকে আগত মুসল্লিরা। ঢাকামুখী বাসে ওঠার হিড়িক পড়ে যায় প্রতিটি গেটের সামনের সড়কে। তবে শুরুতেই বাসের ভাড়া নিয়ে ভোগান্তির অভিযোগ তাদের। কথা কাটাকাটির জেরে হেলপারের সাথে হাতাহাতিতে জড়ান যাত্রী। আমরা যাইছিল মোহাম্মদপুর থেকে, আমাদের আরো কাফেলা আছে, আমরা একটু জরুরতের জন্য তাড়াতাড়ি বের হয়ে গেছি। পুলিশ 60 টাকা ভাড়া, 100 টাকা চাচ্ছে। এয়ারপোর্টে ভাড়া 10 টাকা, বলতেছে 100 টাকা ভাড়া কেন? আব্দুল্লাহ আমবো আমার থেকে 100 টাকা চাচ্ছে। এখন যদি জুলুম করে তাহলে কিছু করার নাই। এই গাড়ি রিজার্ভ কে বানাইছে? সরকারি গাড়ি। সরকারি গাড়ি রিজার্ভ। কে বলছে রিজার্ভ? আমরা টিপমারি রোডে। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা বের হন খানিক বাদে। গেল কয়েকদিনের অবস্থানের জন্য প্রয়োজনীয় নানা জিনিসপত্রের বোঝা নিয়ে দল বেঁধে এগোতে থাকেন নিজ নিজ বাসের অবস্থানের দিকে। বিশ্বের সব মুসলমানের জন্য দোয়া করলাম, নিজের জন্য দোয়া করলাম, সবাই যাতে শান্তিতে থাকে, পরিপূর্ণ থাকে। সমস্ত বাংলাদেশের মুসলমানদের সবার জন্য দোয়া করছি, সবাই যেন সহি সালামতে থাকতে পারে। বড় একটা ঢল তখন টঙ্গী রেল স্টেশন মুখী। প্রথম ধাপের মতো চাপ না থাকলেও অনেকেই চেপে বসেন ছাদে। ফিরতি পথে কিছুটা ঝক্কি ঝামেলা হবে, এটি মেনে নিয়েই লাখো জনতা জড়ো হয়েছিলেন টঙ্গীর ইজতেমা ময়দানে। এখানে তারা সমবেত কণ্ঠে প্রার্থনা করেছেন মহান আল্লাহর কাছে বিশ্ব মুসলিম উম্মার যেন শান্তি বিরাজ করে, একই সাথে নিজের পাপ মোচন, সেই সাথে সামনের দিনগুলোতে যেন ঈমান এবং আমলের সাথে কাটাতে পারেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। 3 দশক আগে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা এবং হত্যাচেষ্টা মামলার নিম্ন আদালতের রায় বাতিল করে দিয়েছে হাইকোর্ট। খালাস দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ 47 বিএনপি নেতাকর্মীকে। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ এই রায় দেন। পর্যবেক্ষণে বলা হয়, রায়ে পক্ষপাতিত্ব করেছিল বিচারিক আদালত। এদিকে রায়ের পর হাইকোর্ট প্রাঙ্গণে ঈশ্বরদী বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরা। 1994 সালে বিরোধী দলে থাকার সময় দেশজুড়ে ট্রেন্ড মার্চ কর্মসূচির অংশ হিসাবে ঈশ্বরদী গিয়ে হামলার শিকার হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 2019 সালে 3 দশক আগের সেই হত্যা চেষ্টা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সাজাপ্রাপ্ত সবাই ছিলেন ঈশ্বরদীর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী। এ মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল আবেদনের শুনানি শেষে সবাইকে খালাস দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলার বিচারিক প্রক্রিয়া ছিল বিদ্বেষপূর্ণ এবং প্রহসনমূলক। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। বিচারক যখন রায় পড়ে শোনাচ্ছিলেন হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে, তখন ঈশ্বরদী বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মীর উপচে পড়া ভিড়। আইনজীবীদের ব্রিফিংয়ের আগে হঠাৎই শুরু করেন হট্টগোল। এক পর্যায়ে বিএনপি কর্মীদের হামলার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। একটা রিপোর্টারকে আমরা সবাই দাঁড়ানো ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে, এমন না আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, জাস্ট প্রতিবাদ জানানো। সাথে সাথে আর বাকিটা তো আপনারা দেখছেন আপনাদের সামনে কি অবস্থা। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীদের সংবাদ সম্মেলন বর্জন করে উপস্থিত গণমাধ্যম কর্মীরা। দোষীদের শাস্তি দাবি করেন তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির নানামুখী চাপ থাকলেও এখন বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। এই অবস্থানের কথা স্পষ্ট করে বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আসছে গরমে লোডশেডিং করতে হলে শহর গ্রাম সবখানে সমানভাবেই করা হবে। এক্ষেত্রে কোনো বৈষম্য হবে না বলে দাবি তার। করোনার চেয়ে গ্রীষ্মকাল, সাথে পবিত্র রমজানও আসন্ন। এ সময় বাড়ে বিদ্যুতের চাহিদাও। সেই পরিস্থিতি সামাল দিতে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয়ের সভা বিদ্যুৎ ভবনে। বৈঠকে রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব পক্ষকে নির্দেশনা দেন উপদেষ্টা। জানান, এবার পিক আওয়ারে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। সংকট মোকাবেলায় 25 থেকে 26 ডিগ্রিতে এসি ব্যবহারের কথা বলেন দায়িত্বশীলরা। আমি যেটা আগের বারে যখন বিদ্যুৎ সচিব ছিলাম তখনও আমি বলেছিলাম যে লোডশেডিংটা আমার বাড়িতেই প্রথম শুরু হবে। তো এই জন্য আমরা এখনো আমরা হচ্ছে একই যে লোডশেডিং কিন্তু প্রথমে ইয়েতেই হবে, কি বলে যে ঢাকা শহরেই হবে, তারপরে হচ্ছে এটা ইয়েতে যাবে, মানে গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে না। উপদেষ্টা বলেন, শিল্প কারখানায় নতুন গ্যাসের সংযোগে গুনতে হবে বাড়তি দাম। তবে জনভোগান্তি বিবেচনায় বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার কথা জানান তিনি। 6 মাস হতে চললো, তো অনেক আমাদের ইয়ের সঙ্গে আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা আর দাম বাড়াই নেই। আমরা ব্যয় সংকোচন করে এটা ইয়ে করার চেষ্টা করতেছি এবং অন্তত এই যে মানে এখন ইমিডিয়েটলি আমাদের ইয়ে বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। রমজানে দোকানপাট বন্ধের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিনা কারণে যাতে দোকান খোলা না রাখেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরকে। রাতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারের পর বুধবার দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে আদালতে পাঠায় দুদক। মামলার এজাহারে বলা হয়, ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা ও ভুয়া পণ্য বিক্রির চুক্তি দেখিয়ে রফতানি না করে 3,76,00,000 টাকার বেশি আত্মসাৎ করে। এর আগে প্রায় 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের গেল মঙ্গলবার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীরের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। 27,86,00,000 টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটা মামলা রুজু করা হয়েছিল। সেই মামলা সংক্রান্তে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান ম্যাক্স গ্রুপকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস। 26টি কোম্পানির 2,500-এর বেশি বাসকে 4টি রঙে সাজানো হচ্ছে। ভাগ করা হয়েছে প্রধান 4টি রুটে। যাত্রীদের নির্ধারিত স্টপেজ থেকে নিতে হবে টিকিট, নামতেও হবে নির্দিষ্ট স্থানে।
রাজধানীর নতুন এই বাস সার্ভিসের খোঁজ খবর নিয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন আহসানুল শাওন। বাস পাওয়ার জন্য যাত্রীদের এমন ছোটাছুটি থাকবে না। ভাড়া নিয়ে যাত্রীদের সাথে মন কষাকষির সুযোগও থাকবে না। রাস্তার মাঝে বাস থামিয়ে ওঠানো বা নামানো হবে না যাত্রী। এমন এক রাজধানী হলে কেমন হতো? রাজধানীতে বাস চলাচলে যাত্রীদের দুর্ভোগ কমাতে শুরু হচ্ছে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস। আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২৬টি কোম্পানির ২৬০০-র বেশি বাস একটি ব্যবস্থার আওতায় চলাচল করবে। এ লক্ষ্যে রাজধানীকে ৪টি প্রধান রুটে ভাগ করা হয়েছে। প্রতিটি রুটের বাসের জন্য থাকবে নির্ধারিত রং। গোলাপি, কমলা, লাল ও বেগুনি রঙের বাস দেখে যাত্রীরা বুঝতে পারবেন কোন বাস কোন রুটে চলবে। প্রতিটি স্টপেজে প্রত্যেক কোম্পানির আলাদা টিকিট কাউন্টার থাকবে। এসব বাসে চড়তে নির্ধারিত স্টপেজ থেকে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। স্টপেজ ছাড়া বাসে উঠতে পারবে না যাত্রীরা। যত্রতত্র বাস থেকে নামতেও পারবে না কেউ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানালেন, বাসগুলোর মধ্যকার অসম প্রতিযোগিতা রোধে বাসের মালিকেরা চালকদের সঙ্গে যাত্রাভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি করবেন। শহর এবং শহরতলি যে সমস্ত গাড়ি চলাচল করে তারা নির্দিষ্ট স্টপেজে দাঁড়াবে এবং ওখান থেকে টিকিটিংয়ের মাধ্যমে টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা ভ্রমণের সুযোগ সুবিধা নেবে। যত গাড়ি দাঁড়া করানো যাবে না এবং লোক উঠানামা করানো যাবে না, এবং চালকদেরকে কন্ট্রাক্ট বেসিসের পরিবর্তে তাদের মাসিক অথবা পাক্ষিক বেতনের মাধ্যমে তাদেরকে তাদের শ্রমের মর্যাদা দিয়ে শ্রম পরিশোধ করা হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই উদ্যোগ মন্দের ভালো। রাজধানীর পরিবহনজনিত সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে প্রয়োজন সবগুলো কোম্পানিকে একটি প্ল্যাটফর্মে আনা। একই সাথে প্রয়োজন ফিটনেসবিহীন পরিবহনের পরিবর্তে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বাস। বাস রুট রেশনালাইজেশনের যে প্রকল্প ছিল সবগুলো বাস মালিককে এক ছাতার মধ্যে নিয়ে আসা, তাহলে কি হতো, বাসগুলোর মধ্যে যাত্রী নেওয়ার অসম প্রতিযোগিতাটাকে থামানো যেত। তো এখন বিদ্যমান ব্যবস্থাপনায় কিন্তু সেই এন্ডে কাজ করা হচ্ছে না, শুধুমাত্র এক্সিস্টিং বাস সার্ভিসকেই তাদেরকে অন্তত কিছুটা শৃঙ্খলা আনার কথা। তাহলে আমরা যদি বিগ পিকচারটা দেখি তাহলে কিন্তু আপনাকে শহরের ভালোর জন্য আমাদের বাস রুট রেশনালাইজেশন লাগবে। তবে সব পক্ষের চাওয়া, নতুন এই ব্যবস্থাকে সাদরে গ্রহণ করবে রাজধানীবাসী, করবে সহযোগিতা। রাজধানীবাসীর চলার পথকে আরও একটু সুগম ও সুশৃঙ্খল করতে নতুন এই কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। তবে তা কতটুকু কার্যকর হবে আর বাস্তবায়ন করা সম্ভব হবে সেদিকেই এখন সবার চোখ। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।